এমআরআই মেশিন নাকি 10 বছর ধরে নষ্ট। মেশিন নষ্ট হয়েছে হলো 2021 ধরে। বাইরে এমআরআই করতে যাই, আমার যা ইনকাম ওটা দিয়ে হবে না। অ্যাকচুয়াল রিপোর্টটা আমাদের কাছে নাই। সরকারি হাসপাতালে অকেজো কোটি কোটি টাকার যন্ত্রপাতি, রোগ নাই ক্লিনিক, সেবাবঞ্চিত রোগী। অভিযানে অনিয়ম পাওয়ায় রাজধানীর কয়েকটি হাসপাতাল বন্ধ ঘোষণা। একাধিক ক্লিনিকের আমরা বন্ধ করার মতো অবস্থা পেয়েছি, আমরা একাধিক আইসিইউ বন্ধ করার মতো অবস্থা পেয়েছি। মহাপরিচালনার সিদ্ধান্তক্রমে এগুলোর বন্ধের ব্যবস্থা আমরা করব। মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর, অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স। এভরিডে বিভিন্ন ক্লিনিক ভিজিট করবে, আমি নিজেও যাব। যা কন্ডিশনের ক্লজেস আছে ওগুলি যদি ফুলফিল না করতে পারে, ইন দ্যাট কেস উইল গো ফর ক্লোজ আপ। আমাদের পারপাস কিন্তু বন্ধ করে দেওয়া না, কাউকে পানিশমেন্ট করা না, উন্নত সেবাটা জনগণের কাছে পৌঁছে দেওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদ শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী। বিদেশে উচ্চশিক্ষায় 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ। জ্বালানি খাতে সহায়তা পেতে এপ্রিলে আইএমএফের সঙ্গে বৈঠক। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ যাচাইয়ে বিশেষ কমিটির বৈঠক। অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গুরুত্ব বিএনপির। সংবিধান জুলাই পরিপন্থী সুপারিশ করবে না জামায়াত। হত্যা মামলায় গ্রেফতার 1-11 সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, তোলা হবে আদালতে। পাম্পে পাম্পে আজও দীর্ঘ লাইন, বিক্রি বাড়ায় সংকট বলছেন মন্ত্রী। চাহিদা মেটাতে আমদানিতে গতি। 3 মাসে এসেছে প্রায় 10 লাখ মেট্রিক টন জ্বালানি তেল। জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। বেদিতে রং তুলির আঁচড়। ল্যাব না থাকলেও মিলছে কাগজের রিপোর্ট। সংঘর্ষ কিংবা গুলিতে আহত রোগীদেরও নেওয়া হচ্ছে ভর্তি। রাজধানীর কলেজ গেটে 5টি বেসরকারি হাসপাতালে অভিযানে এমন নানা অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্ধ ঘোষণা করা হয়েছে টিজি হাসপাতাল। পাশাপাশি বন্ধ থাকবে আইসিইউ ও এনআইসিইউ। এদিকে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে এবার নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার থেকে রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু হয়। মঙ্গলবার সকালেও রাজধানীর কলেজ গেট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের টিজি হাসপাতালে অভিযানে গিয়ে মিলেছে বিস্তর অনিয়ম। ব্যবস্থাপত্র মেলেনি, চিকিৎসকের স্বাক্ষর। এনআইসিইউতে 4 শিশু ভর্তি থাকলেও পাওয়া যায়নি কোনো চিকিৎসক। ড্রাইভার বলছে যে এখানকার চিকিৎসা ভালো, তারপরে আমাদের মানসম্মত টাকা পয়সা, পরে আমরা এখানে বাচ্চা নিয়ে আসি আর কি। জেনারেলে গিয়েছিলাম, ডাক্তার ছিল না। হাসপাতালের ঠিকানা কিভাবে পেলেন যে এই হাসপাতালে নিয়ে আনলে রোগী সুস্থ হয়ে যাবে? এখানে আমাদের এক কাকা ছিল, উনি যোগাযোগ করে দিয়েছে। না সেটা আমরা তো আমাদের ফাইল নিয়ে আসো স্যার, ফাইল শাসনের নিয়ে গেছে, মানে কোথায় সাইন নাই। বিভিন্ন জেলা থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনা হয়েছে হাসপাতালে। বিল ও স্বাস্থ্যসেবা নিয়ে অভিযোগ রোগীদের। প্রাইভেট ওই অ্যাম্বুলেন্স ছিল, এক ড্রাইভার, ওই ড্রাইভার নিয়ে এসেছি। একই চিত্র একই বিল্ডিং এর প্রাইম হাসপাতালের। সংঘর্ষ কিংবা গুলিতে আহত রোগীদের চলছে চিকিৎসা। ল্যাব না থাকলেও দিচ্ছে কাগজে রিপোর্ট। এমন 5টি হাসপাতালে অভিযানের পর কাগজ জব্দ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে টিজি হাসপাতাল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। একাধিক ক্লিনিকের আমরা বন্ধ করার মতো অবস্থা পেয়েছি, আমরা একাধিক আইসিইউ বন্ধ করার মতো অবস্থা পেয়েছি, আমরা একটি ব্লাড ব্যাংক দেখেছেন আমরা বন্ধ অবস্থায় পেয়েছি, যেটা 24 ঘন্টা খোলা থাকার কথা, সেটার আমরা সিদ্ধান্ত নিব। আমরা মহাপরিচালনার সিদ্ধান্তক্রমে এগুলোর বন্ধের ব্যবস্থা আমরা করব। অনিয়মকারী ক্লিনিকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। গত কয়েক যুগের পুঞ্জীভূত সমস্যা যদি ওভার দ্য নাইট আমরা চেষ্টাও করি, আমরা পারবো না। আমরা খুব সফল হয়ে গিয়েছি এটাও আমি বলবো না, বাট আমাদের মধ্যে অনেকগুলি পরিবর্তনের যাত্রা
বা সূচনা আমরা দেখতে পাচ্ছি। উপজেলা হাসপাতালগুলিতে অ্যাটেন্ডেন্স অবশ্যই স্বীকার করবেন আগের চেয়ে অনেক বেড়েছে। আমরা ক্ষমতা আসার পরে ডাক্তারদের উপস্থিতি বেড়েছে, ওষুধের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সোমবার শ্যামলের একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতেই অভিযান পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন অনিয়মের অভিযোগে ডক্টরস কেয়ার হাসপাতালটি সিলগালা করা হয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কলেজ গেটে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল অর্থাৎ সোমবার থেকেই স্বাস্থ্য অধিদপ্তর যেন নড়ে চড়ে বসেছে। গতকাল আপনারা জানেন যে একটি অভিযান তারা পরিচালনা করেছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এবং নানান অনিয়ম অভিযোগ পাওয়ায় সেই বেসরকারি হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং সেই অভিযানে স্বাস্থ্যমন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন। আজকের যে বিষয়টি, আজকে হাসপাতালগুলোর বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর, সেটির লোকেশন হলো আজ আসাদ গেটের কলেজ গেট এলাকায় বেশ কিছু প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করেছেন। এখানে যে মুক্তিযোদ্ধা টাওয়ার আছে, মুক্তিযোদ্ধা টাওয়ারে মোট 5টি বেসরকারি হাসপাতাল রয়েছে। এই ক্লিনিকগুলোর বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করেছেন। তারা এখানে এসে বেশ কিছু অনিয়ম পেয়েছেন। কিছু অনিয়ম আমি তুলে ধরতে চাই। যেমন এখানে টিজি হাসপাতাল নামে একটি হাসপাতাল আছে, যে হাসপাতালটি আমার প্রতিবেদনে দেখেছেন যে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই হাসপাতালটি মূলত শিশুদের জন্য, অর্থাৎ পেডিয়াট্রিক হাসপাতাল। এই হাসপাতালটিতে তারা যখন অভিযানে এসছেন, তারা এই হাসপাতালটিতে কোনো চিকিৎসক পাননি, কিন্তু 4 জন রুগী ভর্তি ছিল হাসপাতালে। তো যেহেতু চিকিৎসক পাননি, তারা বেশ কিছু সময় অপেক্ষাও করেছেন এবং যথাযথ কোনো কারণ তারা খুঁজে পাননি চিকিৎসক না থাকার, যার প্রেক্ষিতে তারা আরও অনিয়মও পেয়েছেন। সব মিলিয়ে তারা এই হাসপাতালটি বন্ধের নির্দেশনা দিয়েছেন। এই মুহূর্তে আমি যে হাসপাতালটিতে আছি, যমুনা হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল নামে হাসপাতাল। এই হাসপাতালটিতে তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, যে আইসিইউ এনআইসিইউতে তারা বেশ কিছু অনিয়ম পেয়েছেন এবং অনিয়মের প্রেক্ষিতে তারা আইসিইউ এবং এনআইসিইউ বন্ধের নির্দেশনা দিয়েছেন এবং একই সাথে নিচে আরও একটি হাসপাতাল ছিল প্রাইম হাসপাতাল, সেই হাসপাতালের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন। এভাবে মোট 5টি হাসপাতালে অভিযান করেছেন এবং 5টি হাসপাতালের যা যা অনিয়ম পেয়েছেন সেই অনিয়মের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন এবং তারা একই সাথে জানিয়েছেন তাদের এই অভিযান চলমান থাকবে। তো এই ছিল আজকের মতো স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইভেট বা বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযানের সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কলেজ গেটে। 1-11-র সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে চলছে ব্রিফিং, সরাসরি যাচ্ছি সেখানে। এগুলো তো আমাদেরকে একটা প্রসেস করতে হয়, এখন আবার তাকে কোর্টে পাঠাতে হবে। কোর্টে আমরা এই জিনিসগুলো এগুলো তদন্তে অবশ্যই বের হয়ে আসবে এবং যেটা সত্য ঘটনা সেটা আপনারা সবাই জানতে পারবেন। কারণ তদন্ত শেষ হচ্ছে, এখন চার্জশিট দেবে, তখন তো অবশ্যই উল্লেখ করে দেবে, সেটা দুদুকি দেখ আর সিআইডি দেখ, উল্লেখ করে দেবে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো কী কী, কত আর্থিক কেলেঙ্কারি বা দুর্নীতি হয়েছে, এটা তো আপনাদেরকে উল্লেখ করে দেবে। এটা আপনারা জানতে পারবেন, এটা কোনো এই ক্ষেত্রে আসলে আমরা অনেককে দেখছি যে ওই বাহিনীর কারণে অনেককে এরেস্টের ক্ষেত্রে ফেরত আসছে কিংবা মানে কোনো ঝামেলা হচ্ছে। আপনাদের আসলে সেটা কোনো ফেস করতে হয়েছে না? আমি আপনাকে বারবার বলেছি যে বাংলাদেশ পুলিশ একটা পেশাদারি সংগঠন, পেশাদারি অর্গানাইজেশন। আমি শুরুতে বলেছি যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং ন্যায় বিচার নিশ্চিতকল্পে আইনের যে সঠিক প্রয়োগ, এটা আমরা নিশ্চিত করব। আমরা কোনো ব্যক্তি বিশেষ বা কারো পজিশন করি না, আমরা দেখি তার অপরাধের গুরুত্ব, তার কৃতকর্মের গুরুত্বটা, এটার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করি এবং সে হুএভার এমবি আইনের দৃষ্টিতে একজন দিনমজুরও যেরকম বা রিক্সাওয়ালা যেরকম, আমি কাউকে ছোট করতেছি না, তারপরে যে দেশের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সেও সেরকম, সবার ন্যায় বিচার এবং আইনের অধিকার পাওয়া একটা অধিকার আছে এবং এটা আমরা নিশ্চিত করব। বাংলাদেশ পুলিশ একটা পেশাদার অর্গানাইজেশন, আমরা বাংলাদেশ পুলিশের তরফ থেকে এটা নিশ্চিত করব। ধন্যবাদ স্যার। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব পাচারকারী সম্ভাবনা যেগুলো সেগুলো আছে, এক সময় বিভিন্ন রাজনৈতিক নেতা যারা রয়েছে তাদেরকে সবচেয়ে যে নির্যাতন করা হয়, সেটা মাস্টার মাইন্ড বা নির্দেশতা তাকে বলা হয়। এই বিষয়গুলোতে আপনারা কথা বলছেন এই বিষয়টা না? এরকম কোনো তথ্য আসলে আমি বললাম যে অন্যায়কারী কেউ পার পাবে না। অন্যায় হুএভার মেবি অন্যায়কারী কেউ পার, এরকম যদি কোনো বিষয় এসে বা এরকম যদি কেউ থাকে যে কেউ ওনারকে দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ক্ষতিগ্রস্ত যে কারো অধিকার আছে আইনের আশ্রয় নিয়ে, এখনও যদি নেয় আমরা তাকে ওয়েলকাম জানাবো। আর আমরা যদি এটা পাই, যদি তদন্ত আমাদের তদন্ত, আমরা তো অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব। আমরা বলতেছি সবার জন্য ন্যায় বিচার আমরা নিশ্চিত করব, সবার অন্যায়ের জন্য, সকল অন্যায়ের জন্য বাংলাদেশ পুলিশ ন্যায় বিচার নিশ্চিত করবে।
পল্টন থানার যে মামলায় রিমান্ড চাওয়া হবে এটা কি মানব পাচারের মামলা? জি। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার ইস্যুতে ডিএমপি মিডিয়া সেন্টারে চলছে ব্রিফিং, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে একের পর এক করেছেন বৈঠক। উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইউরোপে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি মালয়েশিয়া সহ বন্ধ শ্রমবাজার খোলার বিষয়েও আলোচনা চলছে। জ্বালানি সংকট মোকাবিলায় আইএমএফের ঋণ সহায়তা পেতে এপ্রিলে ওয়াশিংটনে বৈঠক হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসে সকাল 9টায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক সহ অন্তত 6টি কর্মসূচিতে দিনভর কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, পঞ্চম ও ষষ্ঠ কিস্তি সহ জ্বালানি সংকট মোকাবিলা ও বন্ধ প্রকল্পের কাজ শুরু করতে ঋণ সহায়তা পেতে আলোচনা হয়েছে। আইএমএফ এর যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব, এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। একসাথে সব করা যাবে না, কারণ অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে আমাদের মতো করে কিছু চিন্তা করি। নেক্সট যখন রিভিউ যেটা জুলাইতে হবে। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা করেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের এখন থেকে 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। এছাড়া ইউরোপের দেশগুলোতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বন্ধ থাকা শ্রমবাজার খোলার বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যেহেতু মধ্যপ্রাচ্যের শ্রমিক যাওয়া কিছুটা স্টপ আছে, সো সেই ক্ষেত্রে মালয়েশিয়া সহ যেখানে আমরা আপনার একটু শর্ত শিথিল করে কিংবা যে কোনো প্রক্রিয়া ওপেন করা যায় সেই বিষয়টাতে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হচ্ছে। বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। মালয়েশিয়া প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। এর আগেও আমি বলেছি যে ঈদের টানা ছুটির পরে প্রথম কার্যদিবসেই প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে ভীষণ কর্মব্যস্ত সময় পার করছেন। আমি যদি একটু বলি যে সকাল ঠিক 9টায় তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন এবং এরপরে একটির পর একটি নির্ধারিত কর্মসূচিতে তিনি ব্যস্ত ছিলেন এবং একটির পর একটি বৈঠক তিনি করেন। আমি দিনের গুরুত্বপূর্ণ যে বৈঠকটি ছিল সেটি মূলত সকাল 10টার দিকে যে বৈঠকটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের একটি প্রতিনিধি দল অর্থাৎ আইএমএফের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন তিনি সাক্ষাৎ করতে আসেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তখন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেই উপস্থিত ছিলেন এবং সেখানে বৈঠক হয় এবং এই বৈঠকের পরে অর্থমন্ত্রী জানিয়েছেন যে মূলত এই যে জ্বালানি সংকট চলছে এখন, জ্বালানি সংকটের কারণে এবং যে প্রকল্পগুলো বন্ধ রয়েছে সেই প্রকল্পগুলো চালু করার জন্য আইএমএফের কাছে ঋণ সহায়তা চেয়েছেন সরকার। মূলত এই ব্যাপারে বৈঠক হয়েছে এবং দেশের অর্থনীতি এবং অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো সেগুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। আর আইএমএফের যে পঞ্চম এবং ষষ্ঠ কিস্তির যে টাকা রয়েছে সেটিও বরাদ্দের জন্য মূলত তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এরপরে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখানেও একটি কমিটি যে কমিটিটি রয়েছে প্রবাসী কল্যাণের জন্য এবং বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির জন্য সেই কমিটির অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং এর পরই বৈঠকের শেষে প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন যে বিদেশে কর্মসংস্থান বাড়ানোর জন্য
তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং এই যে মধ্যপ্রাচ্য নির্ভর যে বাজার আমাদের, সেখানে এখন যুদ্ধ পরিস্থিতি, সেই বাজারগুলো কি করে আরও তৎপর করা যায়, সেই বাজারগুলো কিভাবে চালু রাখা যায়, যুদ্ধের পরে সেখানে যাতে কর্মসংস্থান বাড়ানো যায় সেই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যারা বিদেশগামী শিক্ষার্থী, যারা বিভিন্ন উচ্চশিক্ষার্থী যারা বিদেশে যাবেন, তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ঋণ সহায়তা দেওয়ার জন্য একটি নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংককে। প্রধানমন্ত্রী এই নির্দেশনাটা দিয়েছেন। মূলত এই ছিল সবশেষ তথ্য। আরও এখনো পর্যন্ত কয়েকটি বৈঠকে যুক্ত হবেন প্রধানমন্ত্রী, এবং সেই বৈঠকের তথ্য পেলে আমরা পরে জানিয়ে দিতে পারবো। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ যাচাই বাছাই বৈঠক করেছেন সংসদীয় বিশেষ কমিটির সদস্যরা। সকাল 11টার পর জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক হয়। যাচাই বাছাইয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। সংবিধান ও জন আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো অধ্যাদেশে সুপারিশ করবে না বলছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করেন। এই দিনই এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য 13 সদস্যের একটি অস্থায়ী সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়, যার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সদস্য হিসেবে আছেন বিএনপির 9 জন এবং জামায়াতের 3 জন। মঙ্গলবার বেলা 11টার পর সংসদের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকের আগে সংসদের প্রবেশমুখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের দায় মুক্তিতে সবাই একমত, জুলাই ধারণ করেই এগোবে দল। জনপ্রত্যাশা, জুলাইয়ের গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এগুলোকে ধারণ করব। যেমন কিছু অধ্যাদেশ আছে এখানে জুলাই যোদ্ধাদের, তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। এর আগে জামায়াত ইসলামের সিনিয়র নায়েবে আমির বলেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো অধ্যাদেশে সুপারিশ করবে না দল। সংবিধানের সাথে সাংঘর্ষিক যদি হয় অথবা জনগণের স্বার্থ পরিপন্থী হয়, সেগুলো আমরা দেখে আমাদের মতামত ব্যক্ত করব, এরপরে তখন সিদ্ধান্ত হবে। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, সংবিধান এবং জুলাই আকাঙ্ক্ষার মত পার্থক্য হলে প্রাধান্য পাবে সংবিধান। আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে, সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। আমরা 2 তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করব, এতটুকু রোডম্যাপ। প্রথম সংসদ অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যে অধ্যাদেশগুলোর অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। বুধবার আবার বসবে সংসদীয় বিশেষ কমিটি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের সরবরাহ ঘাটতিতে রাজধানীতে বেশ কয়েকটি পাম্প বন্ধ রয়েছে। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং চট্টগ্রামে আছেন কমল দে। শুরুতেই যাচ্ছি সাইফুলের কাছে। সকাল থেকে রাজধানীর বেশ কিছু অঞ্চল ঘুরেছি, গাবতলী, এখন যে মিরপুর, সেই এলাকাটি ঘুরেও আমরা মিরপুর শেষ প্রান্তে শেওড়াপাড়া যে তালতলা পাম্পে আছি। সেখানকার পরিস্থিতি যদি একটু বলি, সকাল থেকে তারা গাড়িতে যে পরিমাণ সাপ্লাই দিতে পারেনি, সেই পরিমাণ সাপ্লাইয়ের জন্য কিন্তু তারা এখন এই যে দুপুর 1টা থেকে এখানে সাপ্লাই দেওয়া শুরু করেছে। তারা বলছেন যে তাদের পাম্পের যে তেল, সেটি ডিপো থেকে আসতে সময় লেগেছে, যার কারণে হচ্ছে তারা তেল দিতে পারেনি সকাল থেকে। এরই মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি সকালে গাবতলী, এর পাশাপাশি আসাদ গেট, এর পাশাপাশি বাংলা মোটর সহ রাজধানীর বেশ কিছু অঞ্চল আমরা ঘুরেছি, দেখেছি সকাল থেকে পাম্প বন্ধ। তার অন্যতম কারণ হচ্ছে তেল সরবরাহ স্বাভাবিক হয়নি, যার কারণেই হচ্ছে ডিপো থেকে তেল কম আসার কারণেই তেল শেষ হয়ে গেছে, সময় মতো তেল এসে পৌঁছাতে পারেনি, যার জন্য হচ্ছে এরকম দুর্ভোগ দুর্দশা আমরা দেখতে পেয়েছি। তবে এখানকার এই যে কর্তৃপক্ষ বা পাম্প কর্তৃপক্ষের লোকজনের সাথে কথাবার্তা বলেছি, তারা বলছেন যে ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ তেল না করার কারণেই কিন্তু এরকম জটিলতা তৈরি হয়েছে। গ্রাহকদের দুর্ভোগ, দীর্ঘ লাইন দেখেছি আমরা রাজধানী কেন্দ্রিক, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখেছি মানুষকে। এই দুর্ভোগ দুর্দশা কবে শেষ হবে সেই প্রশ্নের কিন্তু উত্তর এখানকার যে চালকরা বা আগত লোকজন তারা কিন্তু খুঁজে বেড়াচ্ছেন। তবে এই মুহূর্তে আমরা যে পাম্পটিতে আছি, তালতলার হাসান পাম্প, সেখানে তারা বলছেন যে পরিমাণ চাহিদা আছে পর্যাপ্ত পরিমাণেই কিন্তু যা মজুদ আছে পর্যাপ্ত পরিমাণেই কিন্তু গ্রাহকদেরকে তারা দিয়ে যাচ্ছেন। তবে এর মধ্য দিয়ে বলতে চাই যে এখানকার পরিস্থিতি এখনও পর্যন্ত যদি বলি, শেষ সময়ে কিন্তু দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইনের অবসান কখন ঘটবে তার উত্তরই কিন্তু এখানকার আগত যে চালক বা ড্রাইভার তারা জানতে চান। চট্টগ্রামে আমাদের সহকর্মী আছেন, কমল দে, জানবো ওখানকার তেলের
পাম্প থেকে তেল দেওয়ার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সাইফুল। বন্দরনগরী চট্টগ্রামে জ্বালানি ঘাটতির সরবরাহ অভিযোগ এনে কিছু কিছু পেট্রোল পাম্প কিন্তু তারা তেল বিক্রি বন্ধ করে দিয়েছে, আর যে কারণে চাপ এসে পড়ছে পুরো বড় বড় যেগুলো পেট্রোল পাম্প রয়েছে তাদের উপরে। আপনি জানেন চট্টগ্রাম শহরে হাতে গোনা বড় বড় পেট্রোল পাম্প রয়েছে, হাতে গোনা কয়েকটি, তারাও ভালোভাবে তেল দিতে পারছে না। আমরা এখন যেখানে রয়েছে কিউসি পেট্রোল পাম্প, জামাল খান মোড়ে সবচেয়ে বড় পেট্রোল পাম্পটি, এই লাইনটি চলে গেছে অন্তত 1 কিলোমিটার বা তার চেয়ে দূরে। অর্থাৎ এখানে যারা যানবাহন চালক বা মালিকরা বলছেন তারা অন্যান্য পেট্রোল পাম্প ঘুরছেন, কোথাও তেল পাচ্ছেন, আর যেগুলো বড় তারা মাত্র 100 বা 200 টাকার তেল দিচ্ছে, তাদের যে প্রয়োজন সেই অনুযায়ী তারা তেল পাচ্ছে না। তাই তারা ছুটে আসছেন এই জামাল খান মোড়ে এই পেট্রোল পাম্পটিতে। এখানে অন্তত 2 থেকে 3 ঘন্টা তাদেরকে লাইনে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, তারপর তারা তেল পাচ্ছেন। অপরদিকে যে পেট্রোল পাম্প মালিক পক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন তাদের প্রতিদিন যে পরিমাণ পেট্রোল অক্টেনের ডিজেলের প্রয়োজন সে পরিমাণ তারা পাচ্ছেন না। তারপরও তাদের ডিলারের কাছ থেকে যারা যতটুকু পাচ্ছেন ততটুকু তারা গ্রাহকদেরকে দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ তারা বলছেন তাদের ট্যাঙ্কিতে 1 বিন্দু তেল থাকা পর্যন্ত তারা সে তেল সরবরাহ করা যাবে। সকাল থেকে শুরু হচ্ছে তেলের লাইন, দীর্ঘ লাইন, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 4 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে বলছেন তারা তেলের পাম্প খুঁজতে তাদের নিজেদের পাম্প তাদের গাড়ির যে তেল ছিল সেই ফুয়েলই শেষ হয়ে যাচ্ছে। আর এইভাবেই চলছে। তবে বিভিন্ন জায়গাতে আমরা যেটা জানতে পারছি যেগুলো ছোটো ছোটো পেট্রোল পাম্প রয়েছে তারাই মূলত পেট্রোল পাম্প তাদের যে পেট্রোল তারা বন্ধ করে দিয়েছে, যে কারণে তারা ঘুরে ঘুরে কিন্তু যানবাহনগুলো চলে আসছে এইখানের মধ্যে। তো বলা চলে চট্টগ্রামে এখন পর্যন্ত ছোটো ছোটো যে পেট্রোল পাম্প সেগুলো তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, বড়গুলোর উপর সে চাপ পড়ছে। আর যে বড়গুলো আছে সেখানে 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, লাইনে দাঁড়িয়ে তারা তেল পাচ্ছেন হাতে গোনা কয়েকটি মাত্র। তবে কিউসি বলছে তাদের পূর্ণাঙ্গ তারা তেল দিচ্ছে গাড়িগুলিতে। অন্যান্য যারা রয়েছেন তারা 200 থেকে 500 টাকা তেল বিক্রি করছে, বড় আরও কয়েকটি যেগুলো রয়েছে সেগুলি তো ছোটোখাটো পেট্রোল পাম্প তারা তেল বিক্রি বন্ধ রেখেছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে সরবরাহ ঘাটতির অভিযোগ ছোটো ছোটো পেট্রোল পাম্পগুলো পেট্রোল বন্ধ রেখেছে, এবং একই সাথে বড় পেট্রোল পাম্প হিসেবে তারা তেল বিক্রি, তবে তাদের সরবরাহ কমে আসছে বলে তারা জানিয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, তার আগে ছিলাম রাজধানীর মিরপুরে। দেশের চাহিদা বিবেচনায় ডিজেল, অকটেন, জেট ফুয়েলের পাশাপাশি এলপিজি এবং এলএনজি আমদানি বাড়িয়েছে সরকার। চলতি অর্থ বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসে 10 লাখ মেট্রিক টন জ্বালানি তেল এবং 2 লাখ মেট্রিক টনের বেশি এলপিজি ও এলএনজি আমদানি হয়েছে। অবশ্য ফেব্রুয়ারি এবং মার্চে আমদানির পরিমাণ আরও বেড়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন দেশীয় মালিকানার জাহাজের ব্যবস্থা থাকলে খরচ কম হতো। স্বাক্ষর টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাসে বাংলাদেশ বিশ্ববাজার থেকে 1,44,147 মেট্রিক টন এলপিজি এবং 57,765 মেট্রিক টন এলএনজি আমদানি করেছে। একই সঙ্গে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসে 9,22,263 মেট্রিক টন ডিজেল, জেট ফুয়েল এবং ফার্নেস অয়েলের মতো জ্বালানি তেল আমদানি করেছে। প্রতি অর্থবছর শেষে পরিসংখ্যান থেকে দেখা যায় জ্বালানি তেল থেকে যে রাজস্ব আহরণ হয় সেটা অন্য যেসব আইটেম আছে তার তুলনায় শতকরা হিসেবে অনেক বেশি অর্জন হয়। আর আমদানিকৃত জ্বালানি এবং জ্বালানি তেল খালাসে অগ্রাধিকার দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যেইভাবে জাহাজগুলো বাংলাদেশে আগমন করে সেই আগমনের উপরে ভিত্তি করে আমরা জাহাজগুলোকে বার্থিং অ্যারেঞ্জমেন্ট করি। শিপিং এজেন্ট ওইভাবে যদি আমাদের কাছে তার চাহিদা প্রদান করে আমরা চাহিদা অনুযায়ী তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতাটা প্রদান করছি। যার পুরোটাই বিদেশি মালিকানাধীন জাহাজ। বর্তমানে সংকটের ঝুঁকি বিবেচনায় বাড়ছে জাহাজের ভাড়া। এক্ষেত্রে দেশীয় মালিকানাধীন জাহাজের ব্যবস্থা থাকলে সংকট মোকাবেলায় যেমন ভূমিকা রাখতে পারত তেমনি খরচও অনেকটা কমে আসতো বলে মনে করেন এই শিপিং ব্যবসায়ী। দেশীয় জাহাজের ক্ষেত্রে হবে কি আমার টাকাটা আমার দেশেই থাকলো, বিদেশে আমাকে আর পাঠাতো না। আমাকে এখন পেমেন্ট দিতে হচ্ছে ডলারে। আমাদেরকে দেখা যাচ্ছে যে স্পট মার্কেট থেকে তেল দিতে হচ্ছে। আজকে যদি আমাদের নিজস্ব জাহাজও থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হতো। মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার পরও মার্চ মাসের 22 দিনে চট্টগ্রাম বন্দরে 25টি জাহাজ জ্বালানি খালাস করে ফিরে গেছে। এছাড়া বর্তমানে আরও 2টি জাহাজ জ্বালানি খালাস করছে। আরও 2টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করা জ্বালানির মধ্যে ডিজেল, অকটেন, প্রোডাক্ট অয়েল খালাস করা হয় পতেঙ্গা উপকূলবর্তী গুপ্তখালা এবং ডলফিন জেটিতে। আর এলএনজি এবং এলপিজি বহনকারী জাহাজগুলোর অবস্থান থাকে গভীর সাগরে। এখান থেকেই মাদার ট্যাঙ্কারে খালাস করা হয় এসব জ্বালানি। এরপর নিয়ে যাওয়া হয় বিভিন্ন ডিপো এবং নির্ধারিত গন্তব্যে। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ।
দীর্ঘ ১.৫ যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা। ঘোড়ায় চড়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের মহান স্বাধীনতা ও বিজয় দিবসের অধিনায়ক ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস.এম. আসাদুল হক। শুরুতেই উপ অধিনায়কের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। প্রথমে মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রা সহকারে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন ডামি প্রধানমন্ত্রী। একইভাবে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন ডামি রাষ্ট্রপতিও। ডামি রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ডামি প্রধানমন্ত্রী ও ৩ বাহিনীর প্রধান। সশস্ত্র সালাম সহ কুচকাওয়াজের অনুমতির পর ডামি রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। একে একে রাষ্ট্রপতিকে সালাম দিয়ে মঞ্চ অতিক্রম করে কন্টিনজেন্টগুলো। এবারের কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাজোয়া কন্টিনজেন্ট, ইস্ট বেঙ্গল কন্টিনজেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কন্টিনজেন্ট সহ বিভিন্ন কন্টিনজেন্ট। থাকবে বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট, বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট, বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্ট ছাড়াও বর্ডার গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি কন্টিনজেন্ট। এরই মধ্যে আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করেন। এরপর শুরু হয় বিমান বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট। স্বাধীনতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার সকালে শুরু হয় চূড়ান্ত মহড়া। অংশ নেন সেনা, নৌ ও বিমান সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুচকাওয়াজ অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দীর্ঘ 18 বছর পর আবারও মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশপথে প্রদর্শিত হবে দেশের সামরিক সক্ষমতা। বুলবুল রেজা, সময় সংবাদ, জাতীয় প্যারেড গ্রাউন্ড, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনির হোসেন, যাচ্ছি তার কাছে। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ প্রস্তুত করা হচ্ছে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। আজ সকাল থেকেই আসলে যেই প্রস্তুতি সেটি আমরা দেখেছি, এখানকার যে শেষ মুহূর্তের কাজ সেগুলো সেরে নিয়েছে এবং আজকে নিরাপত্তাজনিত কারণে গতকাল থেকেই যেই মূল গেট রয়েছে সেই গেট বন্ধ রাখা হয়েছে এবং যে প্রস্তুতি সেই প্রস্তুতি শেষে ২৬ মার্চ প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তারপরেই বিভিন্ন দেশের কূটনৈতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপরেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং তারপরেই আসলে প্রতিবারের মতোই লাখো মানুষের ঢল নামবে এখানে এবং বীর সন্তানদের, জাতির বীর সন্তানদের স্মরণ করবে পুরো জাতি এবং সেই অপেক্ষায় কিন্তু রয়েছে পুরো দেশ এবং সেই যে অপেক্ষা, সেই অপেক্ষার আর বেশিক্ষণ নেই, আর একদিন মাত্র, তারপরেই আসলে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি যদি বলতে হয়, আজকে সারাদিনই যেই টুকটাক কাজ বাকি রয়েছে, বিশেষ করে সৌন্দর্য বর্ধনের গাছ লাগানো এবং অন্যান্য যে অংশের যেমন ঘাস কেটেছেন এবং পাশাপাশি রং করার যে কাজগুলো বাকি ছিল সেগুলো শেষ করা হয়েছে এবং শেষ করেই মূলত একদম পরিপাটি করা হচ্ছে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তারপরে এবং পাশাপাশি নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে। পুলিশের সঙ্গে কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী থাকবে এবং তারা তাদের যে নিশ্চিদ্র নিরাপত্তা সেটি আসলে বাস্তবায়ন করবেন। তো সব মিলিয়ে এই ছিল এখনকার মতো জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতির সবশেষ আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধে। ঈদ আনন্দ উদযাপনে বিনোদন কেন্দ্রগুলোতে আজও ভিড় করছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানায় আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর, সাভারের ফ্যান্টাসি কিংডমে মোজাফফর হোসেন জয় এবং কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি ওমরের কাছে।
এই মুহূর্তে আমি আছি রাজধানীর জাতীয় চিড়িয়াখানায়। এখানে আমি অবস্থান করছি হরিণের খাঁচার ঠিক পাশে। সকাল থেকে এখানে বিপুল পরিমাণ মানুষের সমাগম হয়েছে। ছুটির দিন শেষ হয়ে যাওয়ায় এখানে মানুষের উপস্থিতি কিছুটা কম হবে বলে ধারণা করা হলেও সেই সংখ্যাটা কেটে গেছে এবং বেলা যত বেড়েছে সকাল থেকে ততই মানুষের সমাগম এখানটায় বেড়েছে। এখানকার পরিবেশটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে হরিণের খাঁচার পাশে মানুষ ভিড় করেছে। হরিণ এখান থেকে কাছ থেকে দেখা যাচ্ছে। হরিণরা এখন বিশ্রাম করছে, তাদের বিশ্রাম ঘরে সে জায়গাটায় দেখার জন্য ভিড় করেছে। বিশেষ করে শিশুরা খুবই কৌতূহলী চোখ নিয়ে তাকিয়ে আছে হরিণদের দিকে। এছাড়াও পুরো চিড়িয়াখানার যত পশু পাখি আছে সবগুলো খাঁচার পাশে আমরা ভিড় দেখতে পেয়েছি। বিশেষ করে বাঘ, সিংহ কিংবা জিরাফের খাঁচাগুলোতে বেশি ভিড় আমরা দেখতে পেয়েছি। এখানে শিশু ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে অভিভাবকদের একটা অবস্থান আমরা দেখতে পেয়েছি। অনেকেই এখানে ক্লান্ত হয়ে বসে আছেন, কিন্তু সন্তানদের আনন্দের কথা চিন্তা করে তারা সে জায়গাটায় এসেছেন এবং সবসময় তারা যেটা করছেন যে প্রচুর পরিমাণ যে পশু পাখি এখানটায় আছে সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করছেন তাদের সন্তানদেরকে। সেইখানে আমরা যা দেখতে পাচ্ছি সেখানে প্রচুর লোক সমাগম হয়েছে। সকাল থেকে শুরু করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে মানুষ শুধু আসতেই ছিল এবং দুপুরের পরে এখান থেকে বের হওয়ার তারা একটা দেখা গেছে যে স্রোত দেখা গেছে যে বের হচ্ছিল। এই মুহূর্তে সাভারের ফ্যান্টাসি কিংডমে আছেন মুজাফর হোসেন জয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঈদ আনন্দের জন্য কিন্তু ঈদের ছুটি শেষ হলেও কিন্তু উপচে পড়া ভিড় করেছে ফ্যান্টাসি কিংডমে। আপনারা জানেন যে বাংলাদেশের সর্বাধিক থিম পার্ক হিসেবে খ্যাত ফ্যান্টাসি কিংডমের ওয়েব পুলে তখন আমরা দেখেছি যে তরুণী শিশু কিশোরদের কিন্তু উচ্ছ্বাস এবং একই সাথে এখন কিন্তু রক জুড়ে চলছে। বিশেষ করে যারা দর্শনার্থী রয়েছেন তাদেরকে রক জুড়ে আনন্দ চলছে এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে উপচে পড়া দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন রাইডসে কিন্তু তারা অংশ নিচ্ছেন এবং ঈদের আনন্দ যে শেষ হয়নি এখনো তা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছেন। মূলত ফ্যান্টাসি কিংডমের ওয়েব হয়ে উঠেছে ছোট্ট একটি কক্সবাজার, যে কক্সবাজারের যে আনন্দ নিখাত আনন্দ পাওয়া যায় সেই আনন্দই কিছুটা দুধের স্বাদ ভুলে মেটানোর মতো অবস্থা হয়েছে। এখানে আপনারা দেখবেন যে সাধারণত তরুণীরা এবং শিশু কিশোররা কিন্তু নেচে গেয়ে কিন্তু তারা আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে রয়েছে। আমরা এখন যে অংশটি দেখছি সেটি মূলত ওয়েব পুলের পাশে রয়েছে রক জোনে কিন্তু এখন তারা নাচছেন এবং একই সাথে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টির যে আবহাওয়া তৈরি হয়েছে। আমরা যদি ফ্যান্টাসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে আজকে সর্বাধিক দর্শনার্থী ভিড় হয়েছে। মূলত 10 থেকে 15 হাজারের মতো দর্শনার্থী এই আশুলিয়ার যে ফ্যান্টাসি কিংডম রয়েছে থিম পার্ক সেখানে তারা টিকিট কেটে প্রবেশ করেছেন এবং গতকালও প্রায় 10 থেকে 12 হাজার মানুষ কিন্তু এখানে ঈদ আনন্দে উপভোগ করেছে। এবং একই সাথে একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে মূলত 4টি রাইডস এখানে নতুন করে এসেছে আন্তর্জাতিক মানের এবং সেই রাইডসগুলো শিশু এবং বড়দের জন্য মূলত এই রাইডসগুলো তারা খুলে দিয়েছেন এবং সেই রাইডস উপভোগ করছেন। আমরা ফ্যান্টাসি কিংডমের বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা দেখেছি যে বিভিন্ন রাইডসে কিন্তু তরুণীরা কিন্তু আপনার আনন্দ উপভোগ করছেন এবং তারা কিন্তু নেচে গিয়ে এবং ওই উৎসব আনন্দ করছেন এবং আমাদের সাথে তারা নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন। মূলত আশুলিয়ার যে ফ্যান্টাসি কিংডম রয়েছে সর্বাধিক বৃহত্তর ফ্যান্টাসি কিংডম, সেখানে ঈদ আনন্দের খবর জানাচ্ছিলাম। এখন চলে যাবো কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী রুবেল। আনন্দ আর হৈ হুল্লোড় যেন থামছে না। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে যে ঈদ উৎসব, সেই ঈদ উৎসবকে কেন্দ্র করে এখন লাখো পর্যটকের সমাগম। সকাল গড়িয়ে এখন দুপুরের পর কিছুক্ষণ পর বিকেল হবে, তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে মানুষ আর মানুষ। এসব মানুষ তাদের যে আনন্দ, ঈদ আনন্দ উদযাপন করার জন্য যে ছুটে আসা, সেই ঈদ আনন্দ উদযাপন করছে। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের যে সাগরের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে বিপুল সংখ্যক মানুষ তীব্র গরম উপেক্ষা করে তারা সমুদ্র স্নানে নেমে পড়েছেন এবং সমুদ্র স্নানে তারা যে প্রশান্তি, সেই প্রশান্তি খুঁজে বেড়াচ্ছেন সেই বিষয়টি বলছে। আমরা বেশ কয়েকজন আগত পর্যটকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে ঈদের যে টানা ছুটি, সেই ছুটির সঙ্গে আরও বাড়তি ছুটি নিয়ে কক্সবাজারে ছুটে এসেছে এবং ছুটে এসে তারা সমুদ্রে যে নোনা জল থেকে শুরু করে বালিয়াড়ি এবং বিভিন্ন পর্যটন স্পট রয়েছে সেসব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আমরা আজকে সকাল থেকে লক্ষ্য করেছি পর্যটকরা 3টি পয়েন্ট দিয়ে ধীরে ধীরে প্রবেশ করে বালিয়াড়ি পেরিয়ে, এবং বালিয়াড়ি পেরিয়ে নামার পরেই কিন্তু তারা সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সেই জলরাশিতে মেতে রয়েছে। এখন অবধি আমরা লক্ষ্য করছি
বেলা যতই বাড়ছে ততই মানুষের সমাগম বাড়ছে এবং সমাগম মানুষজন যেমন নোনাজলে তাদের আনন্দ উদযাপন করছেন, ঠিক তেমনি বালিয়াড়িতেও পরিবার পরিজন নিয়ে বসে সমুদ্র উপভোগ করছেন। অনেকে আমরা দেখতে পাচ্ছি কিটকট রয়েছে, সেই কিটকটে বসে সমুদ্র উপভোগ করছে। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ড কর্মীদের, যেহেতু 1.5 লাখের বেশি পর্যটকের সমাগম এখন কক্সবাজারে। মাত্র 27 জন লাইফগার্ড কর্মী এই যে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্র স্নান করছে তাদের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে, তার আগে ছিলাম সাভার এবং মিরপুর চিড়িয়াখানায়। জনগণের মৌলিক অধিকার হরণ করে আওয়ামী লীগ দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সিরডাপ মিলনায়তনে ফিরে দেখা সেই সময় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বইটির লেখক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গুম খুন আর ভয়ের সংস্কৃতি তৈরি করে দেড় যুগে দেশকে কারাগারে পরিণত করেছিল তৎকালীন সরকার। দেড় দশকে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত দুঃশাসনের বিশ্লেষণধর্মী নিবন্ধ নিয়ে প্রকাশিত হলো ফিরে দেখা সেই সময়। মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের সিডাপ কনফারেন্স সেন্টারে প্রকাশনা অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গুম খুন আর ভয়ের সংস্কৃতি তৈরি করে দেশকে কারাগারে পরিণত করে রেখেছিল আওয়ামী সরকার। ইচ্ছে করে বাংলাদেশটাকে একটি লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়েছিল, সেই কথাগুলোই কিন্তু ফিরে দেখা সেই সময় বইয়ের মধ্যে আমি লিখবার চেষ্টা করেছি। গুম খুন হত্যা, বিনা ভোটে নির্বাচন, কারচুপি নির্বাচন, অনেককে গুম করা হয়েছে, সেই গুমের কাহিনীগুলো এখানে লেখা হয়েছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের মৌলিক অধিকার হরণ করে আওয়ামী লীগ যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল এ বইটি তার জীবন্ত নথি। রাজনীতি বিশ্লেষকদেরকে আমি অনুরোধ করব, ফিরে দেখা সেই সময়ের এই তিনটি নির্বাচনের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে আরো অনেক বেশি বেশি করে পোস্টমর্টম করতে হবে এদেশের গণতন্ত্রের স্বার্থে। এটি হচ্ছে সমাজে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করবে, যাতে যেই সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা আমরা ক্ষমতার নাড়াচাড়া করি বা করব, তারা ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। ফিরে দেখা সেই সময় বইটি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য আওয়ামী আমলে রাজনৈতিক ও সামাজিক অরাজকতার এক প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হবে বলে আশা আয়োজকদের। আমরা যেন গঠন করার জন্য একটা ক্ষেত্র তৈরি করতে পারি, মাননীয় তথ্যমন্ত্রী সেটার ব্যাপারে উদ্যোগ নেবেন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। দেশে বিদেশে বিনিয়োগকে আরও গতিশীল করতে বাণিজ্য নীতিতে উদার পথে হাঁটছে বর্তমান সরকার। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্র, ভারত সহ দেশগুলোর সঙ্গে সরকারের বাণিজ্য নীতি ও সম্পর্ক বিনিয়োগকে প্রভাবিত করবে। বৈশ্বিক বাণিজ্যিক সম্পর্কে প্রায় 1.5 বছর টানাপোড়েনের শেষ দিকে তড়িঘড়ি করে সই করা চুক্তি অর্থনীতির স্বার্থে পর্যালোচনার পরামর্শ অর্থনীতিবিদদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2025 সালে মোট 85 মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ হয়ে ওঠে বর্তমানে ভুটানের দ্বিতীয় বৃহৎ রপ্তানি গন্তব্য। সম্প্রতি বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করতে ভুটানকে পানগাঁও বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতে বাংলাদেশের পণ্য ও সেবা রপ্তানি 88.73%, তুলা, খাদ্যশস্য, জ্বালানি তেল, বিদ্যুৎ সহ সেবা আমদানির মোট বাণিজ্যের 85%ই আসে ভারত থেকে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এই নির্ভরতা আরও বাড়তে পারে। ফলে ভূ রাজনীতি ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত সহ দেশগুলোর সাথে সরকারের বাণিজ্যিক নীতি ও সম্পর্কের উপর নির্ভর করছে বিনিয়োগকারীদের আস্থা। ওনাদের একদম ক্লিয়ার একটা রূপরেখা ডেফিনেটলি আমরা আশা করব যে ওনারা তুলে ধরবেন, কেননা এই নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের অপরচুনিটিগুলো ওপেন হবে। বাণিজ্য সচিব জানান, ব্যবসায়ীদের আস্থা তৈরিতে বিনিয়োগে উদারীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক চুক্তি কতগুলো সম্পাদন করেছি, এর মধ্যে আমরা বিনিয়োগের ব্যবস্থাও আছে। এদিকে 1.5 বছরে যখন বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির ও প্রায় 1.5 লাখ মানুষ কর্মহীন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, বন্দর পরিচালনায় পতেঙ্গার লালদিয়া টার্মিনাল ডেনমার্কের কোম্পানিকে 33 বছরের জন্য, পানগাঁও টার্মিনাল 22 বছরের জন্য সুইজারল্যান্ড কোম্পানিকে ও চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল আরব আমিরাতকে দেয়া হয়। দেশের স্বার্থে এসব চুক্তি পুনরায় পর্যালোচনার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। ইন্টারিম সরকারের সময় অনেক ডিসিশন নেওয়া হয়েছে যার রেজাল্ট এখনো আসেনি, ওগুলো এখন আসবে। যখন রেজাল্ট আসবে সেই বার্ডেন কি নতুন সরকার নেবে? কেন নেবে? এছাড়া কর্মসংস্থান সৃষ্টি ও প্রবৃদ্ধি অর্জনে সরকারি বন্ধ কলকারখানা চালু ও বেসরকারি বন্ধ কারখানায় উৎপাদনশীলতায় ফেরাতে জোর দিচ্ছে সরকার।
সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েল লক্ষ্য করে গুচ্ছ বোমা হামলা অব্যাহত রেখেছে ইরান। তেল আবিব সহ মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে একযোগে আক্রমণ চালানো হয়েছে। অন্যদিকে আইআরজিসির কুদস ফোর্সের সামরিক ঘাঁটি সহ তেহরানে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। ইরানের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্টো ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নেওয়ার দাবি করেছে তেহরান। স্থানীয় সময় সোমবার রাতে তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছে উদ্ধারকারী সংস্থা MDA। হাইফা ও নেসের শহরের আশেপাশের এলাকায় একাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরান লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ড্রোন অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ডার। এছাড়া আইআরজিসির কুদস ফোর্সের সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে আক্রমণের দাবি করেছে IDF। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সোমবার রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি না হলে ইরানে হামলা অব্যাহত রাখার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও ইরানের সঙ্গে যৌথভাবে নিয়ন্ত্রণের কথা জানান তিনি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনার দাবি করেন ট্রাম্প। তবে ট্রাম্পের সঙ্গে আলোচনার দাবি নাকচ করে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সংলাপ হয়নি বলে জানান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্র মিথ্যার আশ্রয় নিচ্ছে বলেও দাবি করেন তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ। খেলার খবর। সাফের শিরোপা ধরে রাখার মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লাল সবুজ যুবাদের প্রতিপক্ষ পাকিস্তান। মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 5টায়। জয় দিয়েই আসর শুরু করতে চায় লাল সবুজ যুবারা। মালদ্বীপে প্রস্তুতিতে ঘাটতি থাকলেও দলের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে অভিষেক হতে পারে আলোচিত প্রবাসী ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের। শুরুর একাদশে দেখা যেতে পারে ইব্রাহিম নেওয়াজকেও। মার্ক কক্সের অধীনে ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে লাল সবুজ যুবারা। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্লিনিক হাসপাতালে অনিয়মের পাহাড়। রাজধানীতে অভিযানে বন্ধ কয়েকটি। মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। ঈদ শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী। বিদেশে উচ্চশিক্ষায় 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ। জ্বালানি খাতের সহায়তায় এপ্রিলে IMF এর সঙ্গে বৈঠক। এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গুরুত্ব বিএনপির। 2 এপ্রিলের মধ্যে অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের বিষয়ে প্রতিবেদন। মতপার্থক্য হলে প্রাধান্য পাবে সংবিধান।